প্রবাদ বাক্য আছে দেখবে যে সোজা আঙুলে যদি ঘিটা না ওঠে আঙুলটাকে কিন্তু বাঁকাতে হয়। আরো একটা বলি, কাঁটা দিয়ে কিন্তু কাঁটা তুলতে হয়। কোনো কাঁটা যখন বিঁধে যায় শরীরের কোনো অংশে, দেখবে কাঁটা দিয়ে যদি তোমরা কাঁটাটাকে তোলো খুব সহজে ইজিলি ভাবে বেরিয়ে আসে, তাই না? এই যে প্রবাদ বাক্যগুলো নিশ্চয়ই তো ঠিক, নচেত এমনি কি প্রবাদ বাক্যগুলো তৈরি হয়ে গেল? আজকে সাত সকালে দেখলাম একটা অভাবনীয় একটা ভিডিও এবং আশ্চর্যকর ভিডিও। এই মহিলাটিকে যতই দেখছি ততই না নিজের মনে হচ্ছে যে এ কে, এ কোথা থেকে এসছে ওয়াইটির কন্ট্রোভার্সির জগতে, এবং সে নিজেকে এত বড় একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এবং শিক্ষিত কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে সবসময় বড়াই করে। তার থেকে তো ফার বেটার একজন ছোট্ট চুনোপুটি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে যে কজন মানুষের কাছে ভালোবাসা পেয়েছি যথেষ্ট। অন্তত ঘুম চোখ খুলে কাউকে নিয়ে বলতে বসে পড়তে হয় না কার কোন ছেলের বান্টু ছোট, কোন ছেলের বান্টু বড়। সে নিশ্চয়ই একদম ফিতে নিয়ে গিয়ে মেপেছিল যে কারটা বড় আর কারটা ছোট, যেই কারণেই সে এত ইজিলি বলতে পেরেছিল। বন্ধুরা, এবার প্রবাদ বাক্যগুলো আমি কেন বললাম? এই কারণেই বললাম, এই দালাল বাচ্চার মাকে কি কি আখ্যায়িত করছে, কি কি ভাষায়, যে সে বেঈমান, সে নেমোখারামি করেছে, সে অকৃতজ্ঞ একজন, এরকম অনেক অনেক নামে কিন্তু ভূষিত করলো বাচ্চার মাকে। ঠিক আছে, সে যেটা করেছে সেটা 9 মাস আগে, যেটা আমরা হয়তো এই কড়া ভাষায় বলিনি, ভদ্র ভাষায় বলেছিস, তোর মতো দালাল ঠিক এইরকম ভাষাতেই তো বলবি, এটা আমরা জানতাম। যেটা সত্যি তুই সেটা বলেছিস যে এই বাচ্চার মা বেঈমান, নেমোখারাম, এবং এর মতো নির্লজ্জ মহিলা হয়তো আর একটাও নেই। না, মন্দিরা ছিল, কিন্তু কোথাও না কোথাও সন্তানের জন্য তার একটা জায়গা পুরোপুরি কিন্তু ফাঁকা রেখে দিয়েছিল। এই বাচ্চার মায়ের মতো পরকীয়া করা পুরুষটার জন্য নিজের বাচ্চাকেও দুচ্ছাই করে ফেলে রেখে চলে যায়নি মন্দিরা। সেখান থেকে ওয়াইটির জগতে এই বাচ্চার মায়ের মতো নোংরামি হয়তো এখনো পর্যন্ত কেউ করেনি। বন্ধুরা, এইবার একবার তোমরা ভেবে দেখো, যেই দালাল এই কথাগুলো বলল, সেই দালাল হয়তো ভুলে গেছে যে আমিও কিন্তু এই সেম নামে আখ্যায়িত হতে পারি। আমিও কিন্তু কারোর না কারোর সাথে বেঈমানি করেছি, নেমোখারামি করেছি, কারোর অসহায়তার সুযোগ নিয়ে তার সাথে কিছু বলা, প্রাইভেট কথাবার্তা, কিছু চ্যাটিং, কিছু কল রেকর্ডিং, যখন তাকে নিয়ে নেগেটিভ ভিডিও নামিয়েছি, তার সেই সময়ের কথাগুলো, তার সেই বিশ্বাসের জায়গাটা আমি কি সুন্দর ইজিলি কয়েক সেকেন্ডের মধ্যে ওয়াইটি প্ল্যাটফর্মে বেচে দিয়েছি, কি কিছু টাকা ইনকামের জন্য। তাহলে তুই কি করে এই বাচ্চার মাকে বিশ্বাসঘাতক, নেমোখারাম, হ্যান ত্যান আরো কিছু বলছিস? হ্যাঁ, ও তো ওটা অবশ্যই আছে যে নিজের সন্তানের সাথে এত বড় বেঈমানি করতে পারে, যে নিজের সংসারের সাথে এত বড় নেমোখারামি করতে পারে, যে নিজের সংসারটাকে নিজের হাতে ভেঙে চুরমার করে দিতে পারে, তার মতো বড় বেঈমান আর কেউ হয় না। কিন্তু তুই যে কথাগুলো সেই বাচ্চার মাকে বলছিস, তুই কতটা ভালো, তুই কতটা পবিত্র, তুই কিছু না জেনে বুঝে এমএসএল কে নিয়ে কত কিছুই না বলে গেছিস। বলার একটা লিমিট থাকে, যা নয় তাই বলে গেছিস। তার দিদিকে, তার যাকে, তার শ্বশুরকে, তার শাশুড়িকে কোন না কোন মানুষের সাথে শুইয়ে দিয়েছিস। একবারও কি তখন মনে পড়েছিল যে আমি তো নিজের চোখে দেখিনি, তাহলে আমি কি করে সেগুলো বলছি? মন্দিরা দিভাই যখন এই মেয়েটা তাকে সাপোর্ট করেছিল, এই দালাল যখন তাকে সাপোর্ট করেছিল, তখন কতই না কত কিছু বলেছিল দিব্যাই বলে। কিন্তু সেই দিব্যায়ের সাথে যখন একটা নেগেটিভ সম্পর্ক তাদের মধ্যে তৈরি হলো, তখন তার সেই অসহায়তার যে কথাগুলো, সেই কথাগুলোকে কিন্তু বিক্রি করে দিল ওয়াইটি প্ল্যাটফর্মে, কি একটু বেশি টাকা ইনকাম করবার জন্য। তাহলে তুই কি করে অপর কাউকে নেমোখারামি আর এই তোমার অকৃতজ্ঞতার পরিচয় দিয়েছে এইগুলো বলছিস? এইবার আসছি, এই দালাল আজকে বলে নয়, বেশ কয়েকদিন যাবত যে ভিডিও দিচ্ছে, ভিডিওর মাধ্যমে রেগে মেগে এমন কিছু কথা বলে দিচ্ছে যেটা না, সত্যি কথা বলতে সন্দীপদার জন্য খুব ভালো হচ্ছে। এবং যেই সমস্ত ভিউয়ার্সরা এখনো পর্যন্ত বাচ্চার মায়ের প্রতি একটুও কোথাও দয়া মায়া ছিল, তারা এবার নিজের চোখে বা নিজের কানে শুনছে যে আসল বিষয়টা আমরা যে 9 মাস যাবত বলে গেছি সেটা কোনো মিথ্যে কথা ছিল না, সেটা ধ্রুব সত্য কথা ছিল। দালাল তার আজকের ভিডিওতে বলে ফেললো কথার মাঝখানে যে যখন ওই কন্যা নামক মহিলাটির সাথে কথা হয়েছিল, তখন তাকে জিজ্ঞাসা করেছিল যে তোমরা যে এতদিন যাবত কথা বলছিলে, আর কিছু কথা তোমাদের মধ্যে হয়নি? আর কিছু প্রমাণ তোমার কাছে নেই? আর কিছু প্রমাণ তোর কাছে তো অনেক কিছু প্রমাণ আছে। তুই তো বলেছিলিস তোর ভিডিওতে যে অনেক অনেক অনেক
মানে এমনই প্রমাণ আছে যে মানে আদালতে পেশ করলে একদম সন্দীপদার কলার ধরে টানতে টানতে হিড়হিড় করে মানে ঘর থেকে বের করে নিয়ে যাবে। এরকম কিছু প্রমাণ নাকি তোর কাছে আছে, যেই কারণে নাকি এত 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 গলা ফাটিয়ে ওই একটা ছোট্ট কল রেকর্ডিংকে প্রতিদিন 1 সেকেন্ড করে ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছিলিস। তাহলে আজকে কোথায় গেল যে তাকে তুই নাকি জিজ্ঞাসা করেছিস যে আর কিছু প্রমাণ নেই, আর কিছু প্রমাণ নেই? এইবার তোমরা একটা কথা ভেবে দেখো বন্ধুরা, সন্দীপ দাস এই মহিলাটার সাথে কথা বলেছে কবে? এই বাচ্চার মা বেরিয়ে যাওয়ার পর। হয়তো ফ্রেন্ডশিপ বন্ধুত্বর খাতিরে কথাটা বলেছে, নর্মাল কথাবার্তা। এবং যখন এই মেয়েটি এই বিষয়গুলোকে নিয়ে একটু বাড়াবাড়ি করতে আরম্ভ করেছিল, হয়তো তখন সন্দীপ দা বলেছিল যে আমি এমনি প্রেসারে আছি আর আমাকে তুমি প্রেসার ক্রিয়েট করো না আমার ওপর। তখনই হয়তো মেয়েটা কোথাও না কোথাও রেগে মেগে গিয়ে তাকে নিয়ে নানান রকম কথাবার্তা এবং ওই ছোট্ট কয়েকটা কল রেকর্ডিং এই দালালের কাছে পৌঁছে দিয়েছিল বন্ধুরা। তার মানে ভাবো, তার কাছে কিন্তু এমন কিচ্ছু প্রমাণ ছিল না যেখান থেকে প্রমাণিত হয় যে সন্দীপ দাস সত্যিই মেয়েটার সাথে ইন্টুকুলুকুলু করেছিল ওই ডান্সিং কারের মধ্যে। কোনো রকম কোনো প্রমাণ ছিল না। আর এই যে কন্যা নামক মহিলাটি নাকি কোনো সাইবার ক্রাইমে গিয়ে আরস ভাই এবং সন্দীপ দার নামে কেস করেছে, এখানে একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে তার হাজবেন্ড যখন তার ওয়াইফ যখন ঘরে 1.5 বছরের সন্তানকে রেখে যখন কোনো ছেলের সাথে একদিন নয় দুদিন ইন্টিগুলুগুলো করতে গেছিল, তখন এই মহান হাজবেন্ড কোথায় ছিল? কোথায় ছিল তার সেই হাজবেন্ড? তখন কেন খোঁজ নেয়নি? তুমি 1.5 বছরের বাচ্চা রেখে কোন কন্ট্রোভার্সি না কোন ব্লগারের সাথে তুমি দেখা করতে যাচ্ছ, এবং সেটা একদিন নয় দুদিন। আমার তো মনে হয়, আমি আগের দিনও বলেছি যে স্বামী স্ত্রী এটা চক্রান্ত। যখন স্ত্রী বিষয়টাকে হ্যান্ডেল করে টাকা কালেক্ট করতে না পারে, তখন হাজবেন্ড এই বিষয়টাকে নিয়ে মাথা ঘামায় যাতে টাকাটা আরো বেশি করে কালেক্ট করা যায় বন্ধুরা। তবে এই ক্ষেত্রে একটু ভুল মানুষকে চুজ করে ফেলেছে এই কন্যা নামক মহিলাটি। সন্দীপ দা এত সহজে কিন্তু এই বিষয়টাকে ইজি ভাবে নিয়ে নেবে না, যা করার সে কিন্তু অবভিয়াসলি করছে। এইবার এই যে দালাল বলল যে আর কিছু প্রমাণ নেই, মানে কিছুই তো নেই, তুই জাস্ট ভিউয়ার্সদেরকে বোকা বানিয়েছিস। একটা কথা ভেবে দেখো, কয়েকটা কথাবার্তা কয়েকটা চ্যাটিং যদি সন্তানকে তার বাবার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য বাচ্চার মায়ের কাছে যথেষ্ট হয়ে থাকে, তাহলে বাচ্চার মা শ্বশুর বাড়িতে থাকাকালীন স্বামীর পাশে শুয়ে থাকাকালীন একটা পরপুরুষের সাথে নিজের ক্লিভেজ পর্যন্ত দেখিয়ে দেওয়ার মতো ভিডিও চ্যাটিং এর মাধ্যমে কথাবার্তা, এছাড়া আরো কিছু যে সমস্ত জিনিসগুলো করেছে সেগুলো কি ফেললা যাবে? সামান্য কয়েকটা কথাবার্তা নিজের একটা এরকম করা পিক যদি পাঠিয়ে সন্তানকে বাবার কাছ থেকে কেড়ে নিয়ে আদালত যদি মায়ের কাছে দিয়ে দেয় এই ইস্যুটাকে দেখিয়ে, তাহলে সন্দীপ তার কাছে যা আছে সেখানে তো এই বাচ্চার মা সন্তানের মুখ পর্যন্ত দেখতে পাওয়ার অধিকার পায় না। বাচ্চার মা না সন্তানের মুখ পর্যন্ত দেখতে পাওয়ার অধিকার পায় না। কিন্তু ওই যে মা জন্ম দিয়েছে তার জন্যই এতদিন অবধি লড়াইটা চলছে। কিন্তু এখান থেকে প্রমাণিত হয়ে যায় যে এই কন্যা নামক মহিলাটির সাথে কিন্তু সন্দীপ দা কিচ্ছু করেনি। ডে 1 থেকে বলে আসছি যে বাচ্চার মা ডে 1 থেকে যা কিছু আজ অব্দি বলছে সমস্ত কথা কিন্তু মিথ্যা বলছে। কিরকম হাতে ঘা লেগেছে দেখো, যে এই যে কন্যা নামক মহিলাটার সাথে যা কথোপকথন হয়েছে দালাল কাছে পৌঁছে গেছে। দালাল যেটুকুনি পাঠাবার সেটুকুনি বাচ্চার মাকে পৌঁছেছে, কিন্তু বাচ্চার মায়ের না বিশ্বাস হয়নি, যেই কারণে সে ওই কন্যা নামক মহিলাটির সাথে যোগাযোগ করেছে এবং যোগাযোগ করার পর তাকে জানান দেওয়া হয়েছে যে আমি তোমার সাথে কথা বলছি, এগুলো যেন না এই দালাল জানতে পারে। কিন্তু কেন? যে মানুষটা ডে 1 থেকে তোমার পাশে ছিল সেই মানুষটাকে কি বিশ্বাস করে উঠতে পারোনি? কিন্তু তোমরা অপরদিকে দেখবে যে সন্দীপ দার প্রতিটা পদক্ষেপে প্রতিটা জায়গায় কিন্তু সীমাদি উপস্থিত থাকে, কারণ সেই বিশ্বাসের জায়গাটা সে রেখেছে। তার মানে অবভিয়াসলি সে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তার ভিউজ তো অবভিয়াসলি প্রয়োজন, কিন্তু ভিউজ ছাড়াও কিন্তু সে সন্দীপের পাশে গিয়ে দাঁড়িয়েছে সব সময়ের জন্য। যখন সন্দীপ দার অসময় এসছে তখনই কিন্তু সে ছুটে চলে গেছে বন্ধুরা। যদিও তার যাওয়াটা কাছাকাছির মধ্যে ছিল সম্ভব, আমাদের পক্ষে তো সেটা সম্ভব হয়নি, আমরা ভিডিও করেই লড়ে গেছি, এখনো পর্যন্ত লড়ছি। কিন্তু এখানে একবার এদের নিজেদের মধ্যে বিশ্বাসের জায়গাটা দেখো। এ ওকে বলছে তুই কিন্তু ওকে বলিস না, আবার এটাও তখন অপর পক্ষ থেকে যখন কন্যা জিজ্ঞাসা করছে যে কেন বলবো না, বলছে 9 মাস এই দেখলাম তো কেউ কারোর কিন্তু ভালো চায় না, সবাই যে যার ভিউজ নিয়ে ব্যস্ত, অপরের মাথায় কাঁঠাল ভেঙে নাকি খেতে চায়। মানে বুঝতে পারছো বন্ধুরা কোন জায়গায় এই দালালকে এই বাচ্চার মা রেখেছিল? এই কারণেই বলেছিলাম যে সময় এলে কিন্তু ঠিক মন্দিরা দিবা যেন নিজের মুখে স্বীকার করেছিল সমস্ত কথা,
বাচ্চার মাও কিন্তু কোনো না কোনো তরফ দ্বারা আসল কথাটা স্বীকার করেই ফেলছে বন্ধুরা। এইবার আসছি দালালের আর একটা কথা। আচ্ছা, এই যে দালাল মর্কটকে নিয়ে এত কিছু বলছে, আমি তো অবাক লাগে, এরা কি অ্যাকচুয়ালি এদের শরীরে মানুষের রক্ত আছে, রক্ত মাংসেরা গড়া, এদের মধ্যে মান সম্মান বলে কিছু আছে না? মানে দুদিন আগে কি ঝগড়া অশান্তি ফাটাফাটি দক্ষযোগ্য লেগে গেল, তারপরে হঠাৎ করে একদিন দেখলাম যে ওই মর্কটের লাইভে এই দালাল গিয়ে উঠেছে। দালাল গিয়ে উঠেছে এই কারণেই বলছি, লাইভটা ছিল মর্কটের, সে গেছে তাই ওখানে ওকে তুলেছে। এ যদি না যেত ও নিশ্চয়ই জোর করে ওকে তুলতে পারতো না। তার মানে মর্কটের লাইভে দালাল জেচে পড়ে গেছে, কারণ সে তখন একটা বড় বিপদে পড়ে গেছিল, সেই কারণে জেচে পড়ে গেছে। আজকে আবার সেই মর্কটকে নিয়ে কত কথাই না বলা হচ্ছে যে কোনো সময় যদি সঙ্গীতা দি ভাইয়ের কোনো একটা বিষয়ে যদি সাক্ষীর প্রয়োজন হয়, এই দালাল নাকি গিয়ে তাতে সাক্ষী দেবে। এইবার ভেবে দেখো, সে বলছে যে বান্টু নিয়ে বিচার করতে বসেছে। আচ্ছা, কার বান্টু কত বড়, কার বান্টু কত ছোট, কার আলুর দোষ আছে, কার আলুর দোষ নেই, এগুলো দালাল কি করে জানলো? ও কি দেখে দেখে মেপেছে? দেখে দেখে কি মেপেছে? সাত সকালে এই সমস্ত ভিডিও নিয়ে আরম্ভ করে দিল। ভিডিওটা তো অন্য সময় দিতে পারতো, বা এই বান্টু আন্টু কথাগুলো না বললেও পারতো, কিন্তু না, ওকে বলতেই হবে। যেমন কালকের একটা ভিডিওর মধ্যে এত এত মানুষের মধ্যে বসে সে পা তুলে দেখাচ্ছে, দেখো যার উদ্দেশ্যে কথাটা বলছে তো অবভিয়াসলি তাকে উদ্দেশ্য করেই পাটা তুলেছে, কিন্তু এই যে এত ভিউয়ার্স তার ভিডিওটা দেখছে, সেখানে কিন্তু প্রত্যেকটা ভিউয়ার্সদের মুখে কিন্তু পাটা তুলে দেখালো। এরকম একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বসে কি করে ও এইরকম পা তোলার কাজটা করতে পারে বন্ধুরা? কিন্তু ওর ভিউয়ার্সরা ওকে কোনো কিছু কথা বলবে না, মুখে কুলু পেতে রয়ে যাবে। এইবার দেখো, এই মর্কটের বলতে বাধ্য হচ্ছে, আমি এই মর্কট নিয়ে ভিডিও কোনোদিনও করি না, দেখিও না, জাস্ট দেখলাম তাই বলছি। আলুর দোষ তো নেই, থাকলে তার ঘরে কিন্তু একটা সন্তান আছে, সেটা হতো না। কিন্তু তোর বাড়িতে আলুর দোষ আছে না সুপারির দোষ আছে না কিসের দোষ আছে তুই জানিস, যেই কারণে তুই এখনো কিন্তু একটা জায়গা অপূর্ণ রেখে দিয়েছিস, বলতে বাধ্য হচ্ছি। তাই নিজের আগে নিজেরটা দেখ, তারপর অপরের বান্টু নিয়ে বলবি। কন্ট্রোভার্সি তো করছিস, বল না, কিন্তু আন্টু সান্টু বান্টু নিয়ে কি টানা হিজড়া না করলেই নয়? আরো একটা কালকের ভিডিওতে বলেছে যে সন্দীপদার হয়ে যারা কথা বলে, সন্দীপদার হয়ে যারা ভিডিও করে, তাদের বেশিরভাগই নাকি বডি শেমিং নিয়ে কথা বলেছে যে লাউয়ের মতো। তো এখানে দেখো, শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, ভিউয়ার্সদেরকেও টেনেছে এখানে। এতটা অসভ্য, এতটা নির্লজ্জ, এতটা বেহায়া, আমি আজকে বলতে বাধ্য হচ্ছি। তুই সবাইকারটা দেখছিস, সবাইকার লাউ কুমড়ো এই ওই হ্যান ত্যান, তুই তোরদের যে দলগুলো আছে তাদের দেখেছিস, তাদের কি অবস্থা? তাদের মধ্যে তুই মনে হয় একটা আছিস যে ওই রকম, বাদ বাকি সবই কিন্তু তুই যেভাবে লাউ দিয়ে বলছিলিস না, সেই রকম, বুঝলি? এইবার দেখো, সীমাদির মেয়েকে নিয়ে একটা কথা বললো যে ওর মেয়ের নাকি ঘরে হয় না, তাই রাতের অন্ধকারে বেরিয়ে যায়, একটা কিছু পেতে দেয়, পয়সা নিয়ে আসে, অনেক অনেক টাকা প্রয়োজন। বডি শেমিং নিয়ে যেহেতু কথা বললো, একটা কথা বলতে বাধ্য হচ্ছে। ওর বোনের একটা ভিডিও দেখেছিলাম, ওর কমিউনিটিতে শেয়ার করেছিল। বোনের চেহারাও কিন্তু যথেষ্ট হেলদি এবং মোটামুটি ওর থেকে যথেষ্ট সমস্ত দিক দিয়ে কিন্তু ঠিকঠাক। তো সেখানে তোর বোন তো আই বুড়ো রে, তোর বোনের কি করে লাউ কুমড়ো হলো বলতো? তোর বোনের কি করে লাউ কুমড়ো হলো? কথাগুলো গায়ে লাগতো না, যেহেতু প্রত্যেকটা বলেছে যে সন্দীপের পরে যারা কথা বলে তাদের প্রত্যেকটা লাউ কুমড়ো, তাহলে তোর বোনের কি করে হলো? আমাদের তো মানে যারা সন্দীপদার হয়ে কথা বলে বেশিরভাগই প্রত্যেকেরই কিন্তু বিয়ে হয়ে গেছে, সন্তান হয়ে গেছে, অনেকের সন্তান বিয়ে হয়ে আবার তাদেরও সন্তান হয়ে গেছে। সেখানে তাদের একটা শারীরিক গঠন চেঞ্জ হবে, এটা তো একটা মানে একদম নর্মাল বিষয়। একটা সন্তান হওয়ার পর পুরোপুরি তাদের বডি চেঞ্জ হয়ে যায়। কিন্তু তোর বোনের তো বিয়ে হয়নি, তাহলে কি করে লাউ হয়ে গেল বলতো? না, তোর মতো নির্লজ্জ বেহায়া আমি নই। কারণ প্রত্যেকটা মানুষের নিজস্বতা থাকে একটা, প্রত্যেকটা মানুষের দেখবে অনেকে আছে কি ডায়েট করার সত্ত্বেও কিন্তু চট করে রোগা হতে চায় না, অনেকে আবার 6 মাসের মধ্যে কিছু সামান্য একটু ডায়েট করলো একদম ছিমছিমে চেহারা হয়ে গেল। কারণ প্রত্যেকের বডি কিন্তু সমানভাবে সব জিনিসকে রিয়াক্ট করে না, তাই না? সেরকমই যে যার চেহারা নিয়ে কিন্তু জন্মায়, যে যার চেহারা নিয়ে আস্তে আস্তে বড় হয়ে ওঠে। একে কে অধিকার নিয়েছে যে সন্দীপের পরে কারা কথা বলবে তাদের প্রত্যেকের লাউ না কুমড়ো তার বিচার করার অধিকার একে কে দিয়েছে? সন্দীপদার হয়ে যারা কথা বলে, কমেন্টস করে, তাদের লাউ না কুমড়ো বলার অধিকার একে কে দিয়েছে বলতো? একটা এত বড় প্ল্যাটফর্মে এসে সে ওপেন ক্যামেরায় পা তুলে দেখাচ্ছে, কে দিয়েছে কে অধিকার পা তুলে দেখাবার? এত তো কন্ট্রোভার্সি করে মানুষ আছে, এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে ওয়াইটিতে, এখন বেশিরভাগটাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার। কি আমাদের এই বেঙ্গলি কমিউনিটিতে, কি হিন্দি কমিউনিটিতে, প্রত্যেকে কিন্তু কন্ট্রোভার্সি করে বেশিরভাগ মানুষ। কে এইরকম পাতলাতুলি করে দেখিয়েছে বলতো?
আসলে কি জানিস তো, তুই যে কথাটা বারবার ইউজ করিস না, পতি পতি যে কথাটা ইউজ করিস, অ্যাকচুয়ালি ওটা তুই নিজে। এই কারণে সোশ্যাল মিডিয়ায় এসে পা তুলতেও তুই একবারও দ্বিধাবোধ করিস না যে আমি এটা কি করছি, এই ভিডিওটা আমার নিজের রিলেটিভরাও হয়তো দেখতে পারে। আবার কি বলছি, তোর কোনো রিলেটিভের সাথে সম্পর্ক আছে, সুসম্পর্ক আছে, যে কিনা নিজের ভাগনার সাথে ইন্টুকুলুকুলু করার জন্য তার ভাগনাকে দেনান পাঠিয়ে দেয় বাইরে, তার সাথে কোনো সুসম্পর্ক আছে বলে তার শ্বশুর বাড়ি আমার অন্তত মনে হয় না। আর বাপের বাড়ি গেলে মা বাবাকে তো ভিডিওর মধ্যে দেখাতেই চায় না, কারণ জানে যে আমি কতটা ভদ্র মহিলা। দেখালেই এক্ষুনি আমার মানে বাপের বাড়ি নিয়ে এক্ষুনি ইস্যু করতে আরম্ভ করে দেবে। ওই জন্য মুখে বলে দিল, জানো তো আমি গেছিলাম, আমি দই নিয়ে গেছিলাম, আমি মিষ্টি নিয়ে গেছিলাম, এই নিয়ে গেছিলাম, আমি না তোমাদেরকে দেখাইনি। কতটা নির্লজ্জ একবার ভেবে দেখো। মুখ দিয়ে ফসকে বলে ফেললো কি যে আর কিছু প্রমাণ নেই। তার আলটিমেটলি কোনো প্রমাণই নেই। একটা ছেলে একটা মেয়ের সাথে কথোপকথন করেছে, মেয়েটা যখন বুঝতে পেরেছে যে এই ছেলেটা খারাপ, তখন সেই মেয়েটা কেন তার সাথে কথা বললো? ছেলেটা যখন দেখা করার আগেই বলেছিল যে আমরা একটা বেস্ট ফ্রেন্ড হয়ে থাকতে পারি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আমরা হতে পারবো না আমাদের সন্তানের দিকে তাকিয়ে। তাহলে সেই মেয়েটা কি করতে ডান্সিং কারের মধ্যে উঠেছিল, কি কারণে উঠেছিল বলো তো বন্ধুরা? তোমরা একটু বিচার করে বলো তো। মেয়েটারও তো নিশ্চয়ই মানে এইটারও বাই ছিল, আর কুটকুট ওটারও একটা বিষয় ছিল, যেই কারণেই একটা ফন্দি ফিকির এঁকে কিন্তু একদম সন্দীপদাকে ফাঁসাবার জন্য 26,000 টাকার জন্য একদম মাঠে নেমে পড়েছিল। কিন্তু আখের রেজাল্ট হলো পুরো জেলে মানে জিরো, এবং নিজেই কিন্তু একদম মানে হাটের মধ্যে হাড়িটা কিন্তু ভেঙে দিল। বন্ধুরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? আরো একটা কথা যেটা আমি বলতে চাইছি, যে আগের ভিডিওতে আমি একটা কথা তোমাদেরকে বলেইছি যে বাচ্চার মায়ের সাথে বাচ্চার দিদার প্রচন্ড অশান্তি ঝগড়া। আরো একটা প্রমাণ আমি তোমাদেরকে দিতে চাইছি, সেটা হচ্ছে মনায়ের ভিডিও, গেমিং ভিডিও। তোমরা গিয়ে আজকে দেখতে পারো, যদিও দেখতে যাওয়ার প্রয়োজন নেই। আমি তোমাদেরকে বলছি যে ওই গেমিং ভিডিওটা এতদিন অবধি কিন্তু বাচ্চার মা ক্যামেরা ধরে দিত, পুরো সময়টা বাচ্চার মা ক্যামেরা ধরে দিত, কিন্তু আজকে স্ট্যান্ডে রেখে ভিডিওটা দেখলাম। আরে ভাই, বাচ্চার মা বাড়িতে থাকলে তবে তো ক্যামেরা করবে, নেই। আমি তোমাদেরকে বললাম না, দুদিন যাবত নেই। লাস্ট ভিডিওটা দেওয়ার মনাই কাকাও যে ভিডিও আপলোড করেছে সেটাও কিন্তু স্ট্যান্ডের মধ্যে রেখে, কোন রকম কেউ ক্যামেরা কিন্তু ধরে দেয়নি। বন্ধুরা বুঝতে পারছো যে কথাটা আমি তোমাদের সামনে আগের ভিডিওতে বলেছি, যে ও বাড়িতে নেই, ঝগড়া অশান্তি হয়ে বেরিয়ে গেছে, একদম ধ্রুব সত্য কথা। হয়তো ভিডিও ফুটেজ তোমাদের সামনে নিয়ে এসে দেখাতে পারছি না, কিন্তু কথা যেগুলো বলেছি একদম কিন্তু সত্য কথা। তো যাই হোক, চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি। ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থেকো। চলো টাটা।